আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। হাড় কাঁপানো আর ধূসর কুয়াশার চাদরে রাজধানী ঢাকা সহ সারা দেশ। রাজধানীতে সকালে 15 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করছে। আগামী কয়েকদিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এছাড়া জানুয়ারিতে দেশে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। পূর্বাভাস বলছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। এদিকে তীব্র শীতে নাকাল খেটে খাওয়া মানুষ। আবারও তীব্র কুয়াশা আর শৈত্যপ্রবাহের কবলে নগরবাসী। শীতের খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আপনি যেখানে রয়েছেন সেখানে শীতের তীব্রতা একটু বেশি। কেমন অনুভূত হচ্ছে শীত, এবং যারা খেটে খাওয়া মানুষ বা বাইরে যারা চলাচল করছেন তারা কি বলছেন? তানি আসলে আজকে কিন্তু এই যে শীতের মৌসুম, তার মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস তারা রেকর্ড করেছে। কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে। তো আমি যেখানে রয়েছি সেই জায়গায় হাতিরঝিল, যেহেতু ঝিল রয়েছে, পানি রয়েছে, এখানে যেমন কুয়াশা বেশি তেমনি শীতের তীব্রতাটাও বেশি, কারণ বাতাস অনেক বেশি বয়ে যাচ্ছে। এখানে 12.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও সেটির যে ফিলস লাইক, অর্থাৎ যে অনুভূতিটা, সেটি আসলে 10 বা 10-এর কম বলেই মনে হচ্ছে। তো আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা আসলে বলছেন যে আসলে বিগত কয়েক বছরে এইরকম শীত তারা দেখেননি। আর খেটে খাওয়া মানুষ কিন্তু সব থেকে বেশি বিপাকে আছে, যেহেতু তাদের ঠিকমতো আসলে অনেকের শীতের গরম পোশাক নেই। পাশাপাশি অনেক মানুষ রাস্তায় তারা রাত যাপন করে, তাদের জন্য সব থেকে বেশি কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে। অনেকজনই আবার অনেক জায়গায় আগুন জ্বালিয়ে কিছুটা শীত নিবারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে আসলে শীতটি প্রবাহিত হচ্ছে। আরেকটি বিষয় যদি জানাই যে এই মাসেই কিন্তু আরও 3টি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তারা ধারণা করছেন আরও 3টি তীব্র শৈত্যপ্রবাহ যেতে পারে। আর বর্তমানে যে মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে 9টি জেলার উপর দিয়ে, এটি আরও 2-3 দিন অতিবাহিত হবে বলে জানিয়েছেন। আরেকটি বিষয় তারা বলেছেন যে আসলে দিন এবং রাতের তাপমাত্রার কিন্তু তেমন কোনো পার্থক্য হবে না। এই যে সকালবেলা যেরকম শীতের তীব্রতাটা যাচ্ছে, মাঝরাত ভোর রাতেও কিন্তু তেমন তীব্রতাটাই যাবে এবং কুয়াশাও আমরা দেখছি অনেক বেশি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে হাতিরঝিল থেকে শীতের খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এর মধ্যে পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 9.3 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে গেল 3 দিন ধরে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুর সহ আশপাশের এলাকা 94% বাতাসের আর্দ্রতা সহ 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে শীত কেমন অনুভূত হচ্ছে? কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখনকার তাপমাত্রা, এবং শীতজনিত রোগে যারা ভুগছেন তাদের কি অবস্থা? তানি, আজকে কুড়িগ্রামের সকাল 6টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বলা হয় আবহাওয়াবিদদের ভাষায়। তো এই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ফলে কিন্তু এখানকার মানুষের কিন্তু দুর্ভোগ শুরু হয়ে গেছে।
আজকে এখন কিন্তু সূর্যের দেখা মিলেছে, তবে রৌদ্রের উত্তাপ নেই, সাথে রয়েছে ঝিরিঝিরি বাতাস, ফলে কিন্তু শীতের যে অনুভব সেটি কিন্তু রয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি যে এই শীতে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চল এবং নদী পাড়ের মানুষ, পাশাপাশি যারা কর্মজীবী রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, তারা কিন্তু কষ্টে রয়েছে। এই শীতকে উপেক্ষা করে আপনাকে যদি একটু দেখাই যে চরাঞ্চলের মানুষ কিন্তু কাজে যোগ দিয়েছে এবং তারা ক্ষেত খামারে কাজ করছে। আমরা এখানকার মানুষদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা সন্ধ্যার পর হতেই কিন্তু তীব্র শীতে কষ্ট ভোগ করেন এবং অতি কষ্টে রাত পার করেন এবং সকাল হলেই তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। তো এখানে যেটি বলছেন মানুষ যে তারা কিন্তু বরাবরের ন্যায় শীতে কষ্ট করছেন এবং তারা কিন্তু শীত বস্ত্রের অভাবে রয়েছেন। এছাড়াও কিন্তু যারা নদী পাড়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে সে সমস্ত জেলে পরিবারগুলো কিন্তু শীতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়াও দরিদ্র এবং ছিন্নমূল মানুষও কিন্তু শীতে অনেকটাই কষ্ট করছে। আমরা লক্ষ্য করেছি যে সড়কে যে যানবাহন, ছোটোখাটো যানবাহন চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু সকাল সকাল কাজে যোগ দিতে পারছে না এবং সড়কের যাত্রী কমে গেছে, ফলে তাদের আয় কমে গেছে। এছাড়া কৃষিতে কিন্তু অনেকটা প্রভাব পড়েছে। এখন কিন্তু ইরিবোরো মৌসুম চলছে, এই মৌসুমের কিন্তু যে বীজতলা রয়েছে সেই বীজতলা ঘন কুয়াশা এবং প্রচণ্ড শীতের কারণে কিন্তু অনেকটা লাল হয়ে গেছে এবং বৃদ্ধি থেমে গেছে। এখন কিন্তু রোপা যে ইরিবোরো মৌসুমে যে রোপণ করার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু করতে পারেনি। তো ইরিবোরো মৌসুমের যে চাষাবাদ এটি কিন্তু পিছিয়ে যাচ্ছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে দিন দিন কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, শীতজনিত রোগী, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা কিন্তু এই রোগে ভুগছেন। তো প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এ পর্যন্ত 19,000 কম্বল কিন্তু তারা ইউনিয়ন পর্যায়গুলোতে বিতরণ করেছেন। তো আবহাওয়া অফিস বলছে যে এই মাসে কিন্তু আর কয়েকটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো শৈত্যপ্রবাহ হয়ে গেলে কিন্তু এখানকার মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়বে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শীত নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। কত শত গল্প আর স্মৃতি জমে আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে। যারা কাছ থেকে দেখেছেন কিংবা মিশেছেন তাদের স্মৃতির ভাণ্ডার পূর্ণতা পেয়েছে নানা চরিত্রের বেগম জিয়ার গল্পে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার খুঁজে পেয়েছেন মমত্ববোধ আর মাতৃ স্নেহ ভাবাপন্ন একজন খালেদা জিয়াকে গল্পচ্ছলে, যা তিনি তুলে ধরেছেন আরটিভির কাছে। বাকিটা দেখুন খান আলামিনের রিপোর্টে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, মহিষীর প্রস্থান হলে তার না থাকা জুড়ে বেশি কিছু থেকে যায়। বেগম খালেদা জিয়া কত কিছুই না রেখে গেছেন, সেই গল্পের ভাণ্ডার যে ফুরুবার নয়। কত দিকে পূর্ণতা মেলে একজন মানুষের। বেগম খালেদা জিয়া যে সব পূর্ণতা নিয়েই চলে গেলেন। তার রাজনীতি, ব্যক্তি মানুষ, আপসহীন মানসিকতা, সব অধ্যায়ের নানা গল্প কাতর করে তোলে স্মৃতির মানুষগুলোকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ফ.ম. ইউসুফ হায়দার বেগম জিয়াকে নিয়ে স্মৃতির ভেলায় চড়ে চলে গেলেন 1999 সালে। ফুটিয়ে তুললেন তার মাতৃসুলভ আচরণ আর স্নেহভাবাপন্ন মনোভাবের এক মমত্ববোধের গল্প। তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী আর ডক্টর ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সূর্য সেন হলের প্রভোস্ট। আবার ডিউটেরিয়াল আলসার হয়ে আমি বার্ডেন হসপিটালে ছিলাম। তো জানি না, মানে ম্যাডাম নিশ্চয়ই খবর তো পাওয়ার কথা উনি। আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে একদিন রাত্র 10টা সাড়ে 10টার দিকে খালেদা জিয়া এই বার্ডেন হাসপাতালে আসেন এবং আমার বিছনার পাশে বসে আমি কেমন আছি, কি হয়েছিল সব কিছু উনি জেনেছেন। মানে আমার মা তখনও জীবিত ছিল। আমার মা আমাকে যেভাবে মানে হসপিটালে এসে আমাকে সান্ত্বনা দিয়েছেন বা আমাকে দেখছেন, উনি ঠিক ওইরকম করছেন। গল্পটা এখানেই নয় শেষ। 2002 সালেও রয়ে যায় এই গল্পের রেশ। তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, ডক্টর হায়দার সূর্য সেন হলের প্রভোস্টের পাশাপাশি বিজ্ঞান অনুষদের ডিন। হঠাৎ একদিন ডাক এলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সাক্ষাতের শুরুতেই বেগম জিয়া ফিরে গেলেন সেই 1999 সালে। তখন আমাকে জিজ্ঞেস করলেন, আপনার যে পেটে যে আলসারের জন্য আপনার যে ব্লিডিং হয়েছিল, আপনার শরীরের অবস্থা কী থাকে। উনি কত বছর আগের কথা, 1999 মতো হবে বোধ হয়, আর 2002-এর কথা, 3 বছর আগে
হ্যাঁ, সে কথা মনে আছে। আমার পেটে আলসার হয়েছিল, ডিউটেনাল আলসার হয়ে আবার ব্লিডিং হয়েছিল, এবং আমার কী অবস্থা কেমন আছে ওটা দিয়ে উনি শুরু করলেন। আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে ভদ্রমহিলার স্মরণশক্তি কত প্রখর, এবং পুরি জিনিসটা উনি ভিভিডলি মনে রেখেছেন। পরে বেগম জিয়ার ইচ্ছা ইউসুফ হায়দার দায়িত্ব নিলেন উপ-উপাচার্যের। কাছে যাওয়ার সুযোগ হয়েছে বারবার। একজন নির্মোহ প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, উচ্চশিক্ষার প্রতি তার অবদান সবকিছুই দেখেছেন অবাক দৃষ্টিতে, আর নির্বাক হয়েছেন বেগম জিয়ার মহাপ্রস্থানে। খান আলামিন, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই চলছে পুরোদমে, যা শেষ হবে আগামীকাল। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করা যাবে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে এবং আপিল নিষ্পত্তি করা হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থীদের হলফনামায় ঋণ খেলাপি, আয়কর জটিলতা, ভুল তথ্য বা 1% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। এদিকে ঢাকা জেলার 20টি আসনের জন্য দাখিলকৃত 238টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আজ। রাজধানীর সেগুনবাগিচা ও আগারগাঁওয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সর্বশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে তানি আসলে আপনি যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। আজ কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দাঁড়িয়ে আছি আসলে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম রিটার্নিং কার্যালয়ের কনফারেন্স কক্ষে। এখানে আজ সকাল 10টার সময় চট্টগ্রাম 4 এবং সকাল 11টার সময় চট্টগ্রাম 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ইতিমধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু এসেছেন, এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের তারা এসেছেন, এবং পার্শ্ববর্তী বিভাগীয় ডিসির কার্যালয়ে সেখানেও কিন্তু 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং আজকে এবং আগামীকালকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। এই মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে যারা বাদ পড়েছেন তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে 4 কর্মদিবসের মধ্যে তারা কিন্তু আপিল করবেন, এবং যারা মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়ছেন তারা আসলে কি কারণে বাদ পড়ছেন তাদেরকে কিন্তু আসলে লিখিত আকারে তাদেরকে জানাচ্ছেন, এবং অনেকেই কিন্তু আসলে যেই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু যেই 1% ভোটার দেওয়ার কথা ছিল সেখানেও দিচ্ছেন না, এবং দিয়েছেন কিন্তু ওইগুলিতে কিন্তু তারা কিন্তু স্বাক্ষর জাল করেছেন। প্রকৃত ভোটারের যেই স্বাক্ষর আনার কথা ছিল তারা কিন্তু সেটা আনার সুযোগ পাচ্ছে না। এবং আরেকটা বিষয় আমরা জানি রাখি, সেটি হচ্ছে যে আসলে যেই অনেকেই কিন্তু আসলে নিজেদেরকে বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা করতেছেন, কিন্তু দলের পক্ষ থেকে তারা কিন্তু তাদের যেই মনোনয়নের ফর্মের সাথে একটা কপি দিতে হয় সেটা কিন্তু তারা দিতে পারছেন না, এবং সেজন্য তাদেরটা বাতিল করছে। আমরা কথা বলবো এখন চট্টগ্রাম 4 আসনের আসাম চৌধুরীর মনোনয়নের পক্ষে একজন এসেছেন, এবং তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল ব্যক্তি, এবং আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে আজকের মনোনয়ন ফর্ম নিয়ে তারা কতটুকু প্রত্যাশী। আসলে আমরা যাচাই বাছাই করব আমাদের চট্টগ্রাম 4 আসনের ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থী জনাব লায়ন আসলাম চৌধুরীর পক্ষে। কিছুক্ষণ পর উনিও আসবেন সশরীরে এখানে হাজির। আমরা আশাবাদী যে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই পর্বে আমাদের এমন কোনো ত্রুটি নেই যে আমাদের মনোনয়নপত্র বাতিল হতে পারে। আমরা সব কিছু নির্বাচন কমিশনের সব কিছু আইন কানুন মেনে আমরা মনোনয়ন ফর্ম পূরণ করেছি। যা যা প্রয়োজনীয় পেপারস চেয়েছেন আমরা সবগুলো সাবমিট করেছি। আমরা আশা করি যে আমাদের মনোনয়নপত্র আজকে সঠিকভাবে ঠিক বৈধতা পাবে। ধন্যবাদ। আমরা শুনছিলেন আসাম চৌধুরীর পক্ষে যিনি এসেছেন তার বক্তব্য। তবে এখানে কিন্তু খুব উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসলে দীর্ঘদিন পর তারা কিন্তু আসলে এসেছে, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, এবং প্রত্যেক প্রার্থী কিন্তু আশা করেন তাদের প্রার্থীটা বৈধ বলে ঘোষণা হবে। তাই এই ছিল আমার কাছে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনায় এখন শীর্ষ প্রার্থীদের সম্পদের বিবরণ। চুলচেরা বিশ্লেষণে কিছু প্রার্থীর হলফনামায় বার্ষিক আয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বড় 5টি রাজনৈতিক দলের
10 শীর্ষ নেতাদের মধ্যে 7 জনেরই মাসিক আয় লাখ টাকার কম। তবে প্রশ্ন থেকেই যায়, হলফনামায় দেওয়া তথ্য কতটা যাচাই বাছাই করা হয়, আর এসব তথ্য ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেয়া বাধ্যতামূলক করা হয়। আইনের বাধ্যবাধকতায় জমা দেয়া এই নথি তুলে ধরে রাজনীতিবিদদের বয়স, পেশা, সম্পদের হিসাব, আয়ের উৎস, ঋণ, মামলা, এমনকি শিক্ষাগত যোগ্যতার তথ্য। সে সময় হলফনামায় 8 ধরনের তথ্য যুক্ত করা বাধ্যতামূলক থাকলেও এবার 10 ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার নির্বাচনকে কেন্দ্র করে আবারও আলোচনায় নেতাদের হলফনামা। তবে বড় দলের প্রার্থীদের খুব বেশি সম্পদের আধিক্য দেখা যাচ্ছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের তথ্য দাখিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা। মোট সম্পদের পরিমাণ 1,96,80,185 টাকা। ঠাকুরগাঁ 1 আসনের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলফনামায় জানিয়েছেন তার 4,56,715 টাকার সম্পদ রয়েছে। এই নেতার বার্ষিক আয় 11,83,133 টাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনের প্রার্থী। তার বার্ষিক আয় 3,60,000 টাকা। পেশায় চিকিৎসক এই নেতা 1.5 কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। 34টি মামলার মধ্যে 2টি বাদে সবগুলোতে তিনি খালাস পেয়েছেন। একই দলের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের মাসিক আয় 39,000 টাকা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 38 লাখ টাকা। ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। তার 30 লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ঢাকা 13 ও বাগেরহাট 1 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বছরে আয় 13 লাখ টাকার বেশি। ব্যবসা ও শিক্ষকতার মাধ্যমে এই টাকা আয় করেন বলে নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন। বরিশাল 5 আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের স্ত্রীর 187 ভরি স্বর্ণালংকার রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর পাশাপাশি তার স্ত্রীর 7,20,000 নগদ টাকা ও বিভিন্ন খাতে 3,41,65,000 টাকার সম্পদ রয়েছে। নির্বাচন বিশ্লেষকদের মতে হলফনামা শুধু কাগজের হিসাব নয়, এটি রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি বড় পরীক্ষা। ভোটারদের জন্যও গুরুত্বপূর্ণ একটি দলিল। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। সকাল থেকেই পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সাজসজ্জা ও স্টলে পণ্য বিন্যাসের কাজ প্রায় শেষ পর্যায়ে। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 1 জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এবারের বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ 11টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে 324টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আজকে তো উদ্বোধন হচ্ছে মেলা, কেমন দেখছেন প্রস্তুতি এবং বাণিজ্য মেলার সার্বিক অবস্থা কেমন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে রাষ্ট্রীয় যে শোক চলছে, সেই কারণে মূলত 1 জানুয়ারির যে প্রতি বছর যে বাণিজ্য মেলা উদ্বোধন হতো সেটি 2 দিন পিছিয়ে 3 তারিখ হচ্ছে আজকে শনিবার থেকে। তো এর আগে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনটি বলছিলেন যে মূলত আমরা আমাদের বাংলাদেশের যে অর্থনীতির প্রবৃদ্ধি
অর্থনীতির স্থিতিশীলতা, এই দুটো বিষয়কে সামনে রেখে প্রতি বছর এই বাংলাদেশের কিংবা ঢাকা বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। আপনি এটাও বলেছেন যে 324টি দেশের 324টি স্টল, 11টি দেশের 324টি স্টল এখানে প্রাধান্য পাবে, যেখানে আসলে বাংলাদেশে উৎপাদিত সব ধরনের পণ্য শোভা পাচ্ছে। আমরা যদিও মাত্র শুরু হচ্ছে, এখনও অধিকাংশ স্টলগুলো খুলেনি। আপনি দেখতে পাচ্ছেন যে দু একটি প্যাভিলিয়ন আমরা দেখছি যেখানে আসলে মোটরসাইকেলের সহ কয়েকটি, এর পিছনে বড় প্যাভিলিয়নগুলো আছে, আমরা হয়তো সময় পেলে আর পরের সংবাদে দেখাতে পারবো। তো যেমনটি বলছিলেন, একটু পরেই বাণিজ্য উপদেষ্টা এখানে বক্তব্য রাখবেন। তিনি মূলত এর আগে বলছিলেন যে বাংলাদেশের যে পণ্য উৎপাদন, বিপণন এবং প্রসার, পণ্যের প্রচার এবং প্রসারের জন্য মূলত এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি দেখছেন যে আসলে এখনও কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সব মিলিয়ে হয়তো এই বাণিজ্য মেলা, এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেলা হিসেবে গড়ে উঠবে এবং এই মেলার মাধ্যমে বাংলাদেশের যে পণ্য, সেই পণ্যগুলো বিশ্ব বাজারে অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, প্রচার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো একটু পরে বাণিজ্য উপদেষ্টা হয়তো এই মেলা সম্পর্কে বিস্তারিত বলবেন, তখন আপনাকে আরও বিস্তারিত জানাতে সক্ষম হব। জানি তহিদ, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে আরও 50,000 টন নন বাসমতি সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে 44 টাকা 1 পয়সা। দেশের সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি টন 359.77 মার্কিন ডলার হিসেবে মোট 1,79,88,500 ডলারে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 220,5,33,205 টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে 44 টাকা 1 পয়সা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।